অনেকেই বলে হাড়ের ক্ষয় হচ্ছে, সত্যি কি ডাক্তারবাবু হাড়ের ক্ষয় হয়? একদম। সুগার হুম। তার সাথে হাড়ের সমস্যাও দেখা দিচ্ছে, মানে অস্টিওপোরোসিস যেটা। কোনগুলো খেলে বা কোনগুলো করলে একটু হলেও এটা থেকে আমরা মানে আগে বয়সকালের আগে থেকে আমরা একটু সমাধান পাবো? আচ্ছা, যুবকদের মধ্যে এখন দেখেছি ডাক্তারবাবু যে হাঁটুর সমস্যাটা বাড়ছে। কোন বয়সে এটা ঝুঁকি বাড়ায়? যারা খেলাধুলা করে তাদের মধ্যে হাঁটুর সমস্যা হয়। এখন তো বেশি মানুষ বাইকে যাতায়াত করে হুম। এবং ডেলিভারি বয় তাদের তো দীর্ঘক্ষণ বাইক রাইড বাইকে করতে চলতে হচ্ছে, হচ্ছে। বাইকে চড়তে হচ্ছে। তো সেক্ষেত্রে তাদের মুখ থেকে শুনেছি যে ব্যাক পেনটা তাদের বেশি হয়। তাদের কি এই পেশাটা কোথাও গিয়ে ঝুঁকির কারণ হয়ে যাচ্ছে? হাঁটা চলা অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে। মানে ব্যাক পেন থেকে হাঁটা চলা বন্ধ, একদম। কোমর ব্যথা দিয়ে তার শুরু, কোমর ব্যথা দিয়ে তার শুরু হয়। এরপর শেষ তার কি? শেষটা খুবই অনেক রকম শেষ আছে, তার ডিপেন্ড করে তার মানে মৃত্যু পর্যন্ত হতে পারে। মৃত্যু হতে। আরেকটা দেখেছি ডাক্তারবাবু, যেটা আপনারাও হয়তো দেখবেন, যে হাড় ভেঙে যাচ্ছে, হাড় ভেঙে যাওয়ার রোগী আপনাদের কাছে আসছে লতা পাতা জড়িয়ে। এটা খুব এরকম গ্রামে unpractical। কিন্তু ট্রিটমেন্ট এখনো হয়, হ্যাঁ। আমার যতদূর জানা একদম আছে। একদম একদম আমরা পাই এটা এরকম কতটা treatment। সায়েন্টিফিক? একদমই সায়েন্টিফিক নয়। সিজারিয়ান মা হয়, তাদের একটা ওই যে ইনজেকশনটা কোমরে দেওয়া হয়, তারপরেই অনেকে বলেন যে ব্যথাটা বাড়ছে, কোমরের ব্যথাটা বাড়ছে, তার সঙ্গে কোনো যোগাযোগ আছে? যেটা হয় ওখানে ক্যালসিয়াম জমা হয়, জমা হতে 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 ওই ভেসেলসগুলো ভঙ্গুর হয়ে যায়। ঘাড় থেকে কোমর, কোমর থেকে হাঁটু, যন্ত্রণার আর শেষ নেই। যন্ত্রণা নিরাময় কেউ খাচ্ছেন ওষুধ, কেউ ভরসা রাখছেন টোটকার ওপর। আর এই সব সমস্যাগুলিকে যারা হাড়ে হাড়ে চেনেন, আমাদের যন্ত্রণা উপাদে যারা বিপত্তারণ হন, তাদেরই একজন বিশিষ্ট চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নীলাব্জ ঘোষ, অর্থোপেডিক সার্জন, ন্যাশনাল মেডিকেল কলেজ। নমস্কার ডাক্তারবাবু, এখানে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। এতক্ষণ তো দর্শকরা নিশ্চয়ই বুঝে গেছে ক্লিপস দেখে যে কি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। হাড়ের একদম। সমস্যা, যে সমস্যাটা কিন্তু আমাদের খুবই ভোগায়, প্রত্যেকেই একটা হাড়ের সমস্যায় ভোগে। তো এই হাড়ের সমস্যার মূল কারণ যদি আপনি একটু ছোট্ট করে বলেন। লাইফস্টাইল। লাইফস্টাইল। ম্যাক্সিমাম আমাদের বাঙালিদের মধ্যে হুম। লাইফস্টাইল রিলেটেড যে হাড়ের সমস্যা সেটা হচ্ছে প্রবলতর, এবং সময়ের সাথে সাথে আমাদের খাবার যে হ্যাবিট সেটা Food habit যেটা ফুড আমাদের। হ্যাবিটটা পাল্টেছে, এবং আমাদের মানে ওয়ার্কিং যে ওয়ার্ক প্লেস যেখানে আমরা সিডেন্টারি লাইফস্টাইল, হুম। সেটার জন্য মেন কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের এই হাড়ের সমস্যা। আচ্ছা। যেমন হচ্ছে আমরা আগে বাচ্চারা থেকে শুরু করি, বাচ্চারা অনেক খেলাধুলা করতো, হুম। এখন ভারী ভারী ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভারী ভারী একদম। ব্যাগ নিয়ে পড়াশোনা স্কুলে করছে, যাচ্ছে, খেলাধুলার পার্টটা অনেক অ্যাক্টিভিটি কমে গেছে। অ্যাক্টিভিটি কমে গেছে এবং ওয়েট গেইন হচ্ছে। হুম। সেই কারণে একটু তো সমস্যা হচ্ছে, এবং সেটা আরও তাড়াতাড়ি হচ্ছে। আগেকার দিনে বয়সকালে হতো ব্যথা, হাড়ের ব্যথা, এখন বাচ্চাদের মধ্যেও দেখা যাচ্ছে যে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এবং সেটা যারা অ্যাডোলেসেন্ট মানে যারা হচ্ছে সবে বেড়ে উঠছে তাদের মধ্যে, বয়ঃসন্ধি। হ্যাঁ, তাদের মধ্যে এই জিনিসটা সমস্যাটা দেখা যাচ্ছে। এবং যারা হচ্ছে একটুখানি মিডল এজ, যারা এজড, তাদের মধ্যে ওবেসিটি ইজ আ প্রবলেম। হুম। সেটার জন্য কোমর একদম ব্যথা খাদ্যাভ্যাসটা তো তার হ্যাঁ, মূল কারণ মূল কারণ। ওবেসিটির। একদম। শুধু ওবেসিটি ইজ মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কন্ট্রিবিউশন অফ মেজর ডিজিজেস, যেমন হাইপার টেনশন, হুম। যেমন সুগার, হুম। তার সাথে হাড়ের সমস্যাও দেখা দিচ্ছে, মানে অস্টিওপোরোসিস অস্টিওপোরোসিস যেটা কন্ট্রিবিউট কমন হয়ে গেছে এই নামটা, একদম। এখন সবাই এখন জানে। হ্যাঁ, এবং বয়সকালে হচ্ছে যেটা অস্টিওআর্থারাইটিস, হুম। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এই অস্টিওআর্থারাইটিস, যেটা আমরা আগে ভাবতাম যে বয়সকালে বয়সের মানে বয়সের সাথে সাথে হচ্ছে, হুম। সেটা এখন অনেক তাড়াতাড়ি সেটা শুরু হয়ে যাচ্ছে। হুম। তো এটা রিলেটেড তো আমাদের লাইফস্টাইল। আমি যে দ্বিতীয় প্রশ্নে আসছি সেটা হচ্ছে এই ব্যাক পেন। ব্যাক পেনটা কি এবং কেন হয়, আর এর থেকে মুক্তি পেতে আমরা কি করতে পারি? ব্যাক পেন, এবার এটা খুবই মানে একটা ব্রড অ্যাসপেক্ট। ব্যাক পেন যেটা বলি আমরা, যেটা বলি লো ব্যাক পেন, অনেক সময় ডিপেন্ড করে, মানে এটা অনেক সময় ক্রনিক হতে পারে, অ্যাকিউট হতে পারে। আচ্ছা। অ্যাকিউট থেকে শুরু করি। মানে অ্যাকিউট মানে হচ্ছে কদিনের জন্য, 2-3 দিন আগে একটা চোট লেগেছিল, আচ্ছা। হঠাৎ কিছু যেটা আমাদের বলছে কোমর ব্যথা শুরু হয়েছে, কোমর ব্যথাটা ওখান থেকে এই কোমরের দিকে নিচের দিকে ছড়িয়ে যাচ্ছে। হুম। তো
আর সেটা যদি ভালো করে যদি হিস্ট্রি নেওয়া যায় দেখা যাবে যে উনি হঠাৎ করে কিছু ভারী কিছু তুলেছেন, আচ্ছা বা কিছু হঠাৎ করে পশ্চার চেঞ্জ করেছেন, আচ্ছা বা কি কি বলতে পারে খুব ভিগারাস কোনো একটা অ্যাক্টিভিটি করেছেন, সেই কারণে কোমর ব্যথাটা শুরু হয়েছে। সেই সব ক্ষেত্রে আমরা বলবো না যে সেটা হাড়ের সাথে রিলেটেড, সেটা বলবো যে আমরা মাসেল স্প্যাজম হতে পারে। মানে হচ্ছে মাসেল স্প্যাজম মানে মাসেলটাকে টেনে ধরেছে, তো সেই ক্ষেত্রে মাসেল স্প্যাজম খুব পেইনফুল হয় অনেক সময়। আচ্ছা ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা মাসেল রিল্যাক্সেশন দিয়ে থাকি। মানে ওটা ওষুধে নিরাময় হয়ে যায়? হ্যাঁ, ওষুধে নিরাময় হয়ে যায়। এবং কিছু ব্যায়াম ব্যায়াম ইউজুয়ালি আমরা অ্যাকিউট ব্যাক পেনে আমরা ইউজুয়ালি বলি না ব্যায়াম শুরু করতে, কারণ হচ্ছে যদি মাসেল স্প্যাজম হয়, যদি ব্যায়াম করে অনেক সময় বেড়ে যেতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে একটু ব্যথাটা কমলো, তারপর ঠান্ডা গরম শেক একটু দিতে বললো, মাসেলটা রিল্যাক্স করলো, ঠিক হয়ে গেল। মানে এটা যারা শুনছেন দর্শক বন্ধু তারা ক্লিয়ার হবেন যে ওই ধরনের ব্যাক পেন হলে ঠান্ডা গরম শেক দেওয়া, ঠান্ডা গরম শেক দিতে হবে। আচ্ছা, গরম শেক দেবে, এবং সেটা ওষুধে যদি নিরাময় না হয় তখন আবার তার আলাদা হতে পারে। এবং এবার আসছে ক্রনিক ব্যাক পেন। ক্রনিক ব্যাক পেন সেটা অনেক সময় হয়েছে সপ্তাহ থেকে শুরু করে মাস থেকে শুরু করে বছর, দীর্ঘমেয়াদী ধরে চলছে। এবার আমরা অনেক এরকম পেশেন্ট পাই, এবং তারা ওষুধও খেয়ে যাচ্ছে, কিছুদিন কম থাকে আবার বেড়ে যায়, কম থাকে বেড়ে যায়। হয় ব্যাপারটা কি হয়, আমাদের যে স্পাইনের মধ্যে কার্টিলেজ থাকে, তো কার্টিলেজ একটা নরম জিনিস থাকে, এবং অনেক সময় খুব এক্সাজারেটেড ওয়্যার অ্যান্ড টিয়ারের জন্য, মানে খুব বেশি অ্যাক্টিভিটির জন্য ওই জায়গাটা একটু দুর্বল হয়ে পড়ে। তো ভেতরের জিনিসটা মানে দুটো হাড়ের মধ্যে যে নরম জিনিসটা বাইরে বেরিয়ে এসে পাশ থেকেই নার্ভ বেরোয় আমাদের, ঠিক দুটো স্পাইনের মাঝে, মানে তোমার ভার্টিব্রার মাঝখানে নার্ভটা এক্সিট করছে, ওটার উপর কম্প্রেস করে। আচ্ছা, আর সেটা হয়ে যায় একটা ঠিক ব্যথার কারণ, এবং সেই ব্যথার কারণ কি দীর্ঘদিন থেকে থাকে। এবং কারণ প্রথমভাবে এমন না, প্রথম দিন থেকেই যে এমন মহামারী খুব ব্যথা শুরু করবে, অল্প দিয়ে শুরু হবে। এবং সেটা আমরা মানে যেহেতু সাধারণ মানুষ, তো তারা ওই ব্যথার সাথে নিজেকে অ্যাডজাস্ট করে দিতে শেখে। কেউ কিন্তু হঠাৎ করে হোলি ডাক্তার কাছে ছোটে না, তারা বাড়িতে ঘরোয়া উপায় টোটকা একদম সেটা চেষ্টা করে। কিন্তু এটাই হচ্ছে আমাদের ক্ষতির কারণ হয়ে যায়। এবং এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। একটা পয়েন্টে গিয়ে যখন আর সহ্য করে ওঠা যায় না, তখন আমাদের কাছে আসে নিশ্চয়ই। আচ্ছা, তো আমরা তখন প্রাথমিকভাবে কিছুটা ব্যথা কমানোর ওষুধ আমরা দিয়ে থাকি, যাতে সঙ্গে সঙ্গে ব্যথাটা কমে যায়, কারণ সেটা খুবই ব্যথার মানে প্রচণ্ড ব্যথা করে। সেটা আমরা ইউজুয়ালি আমরা PIVD বলি। ঠিক আছে, ডিস্ক বাল্জ, যেটাকে বলি ডিস্ক বাল্জ, মানে আমাদের ওখানকার ভেতরে যে দুটো ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে, ডিস্কটা বাল্জ করে নার্ভের রূপের উপর কম্প্রেশন করছে, এবং সেটা পেনটাকে আমরা অনেক সময় নিচের দিকে ছড়িয়ে যায়। তো অনেক সময় নার্ভ র্যাডিক্যাল থাকে, র্যাডিক্যালের উপর চাপ করার জন্য র্যাডিকুলোপ্যাথি হতে পারে। আচ্ছা, তো এইটা আমরা চেষ্টা করি যে এটার জন্য অনেক ইনভেস্টিগেশনও করা হয়, চেষ্টা করা হয় যে সেগুলোকে ধরার জন্য। তারপরে হচ্ছে ওষুধের মাঝখানে ওষুধ চালিয়ে যতটা চেষ্টা করা হয়, যদি সেটাতেও না কমে, অনেক সময় ক্যানাল মানে রুট ক্যানাল, যেটা হচ্ছে আমাদের নার্ভের দুটো যে ক্যানাল যেখান দিয়ে নার্ভটা বেরিয়ে আসছে, সেটা যদি স্পেসটা খুবই কমে যায়, তখন অপারেশনের চিন্তা ভাবনা করতে হয়। সেটা অনেক পরে। মানে যদি দীর্ঘদিন ধরে কারো যন্ত্রণা হয় কোনো হাড়ের কোনো অংশে, তাহলে সে ফেলে রাখবেন না, আপনাদের কাছে সরাসরি একদম ছুটবে। আর একটা প্রশ্ন, এবার যে প্রশ্নতে যাব, যে অনেকেই বলে হাড়ের ক্ষয় হচ্ছে, সত্যি কি ডাক্তারবাবু হাড়ের ক্ষয় হয়? একদম। কিভাবে যদি সেটা বলেন। হাড়ের ক্ষয় হয়, এবং সেটা হচ্ছে আগে যেমন বলেছিলাম লাইফস্টাইলের ওপর এক্সেসিভ ওয়্যার অ্যান্ড টিয়ারের জন্য যেটা হয় সেটা হচ্ছে খুব ছোট মানে মিনিমাল স্কেলে আমাদের হাড়ের ক্ষয় হতে থাকে। এবং সেটা প্রাথমিকভাবে যারা যৌবন সেখানে বোঝা যায় না, কারণ সেই অ্যাক্টিভিটির বয়স হয়ে যায়, এবং সেটা বয়সের সাথে সাথে যখন বুঝতে পারে যে ব্যথার প্রবলতা বাড়ছে, তখন বুঝতে পারা যায় যে ওয়্যার। যদি সাইন্টিফিক্যালি বলি, যেটা হয় সেটা হচ্ছে আমাদের প্রোটিওলাইসিস হয়, মানে দুটো হাড়ের মাঝখানে যে এটা আছে, কার্টিলেজটা আছে, ওখানে প্রোটিওলাইসিস হিসেবে শুরু করে। তো প্রোটিওলাইসিসটা প্রোগ্রেস করে, অনেক মেকানিজমস আছে সেখানে, যেমন TIMP থাকে, মানে ইনহিবিটর অফ প্রোটিওলাইসিস, যেটা যার জন্য কিছু জিনিস বেড়ে যায়, ইনফ্লামেশন হয়, মানে ওখানকার যে ব্যথার যে জিনিসপত্র ওখানে সে হাজির হয়, তো সেখানে হাড়ের কার্টিলেজ ক্ষয় হতে আরম্ভ করে। সেই কার্টিলেজ ক্ষয় হতে হতে আস্তে আস্তে হাড়ে ক্ষয় হতে আরম্ভ করে। এবং কি হয় যে এই বারবার একই জিনিস যদি একটা জায়গায় যদি কেটে যায়, সেখানে আমাদের কি হয়, মরমরি পড়ে,
ফাইব্রোসিস হয়ে যায়। তো হাড়েও ওরকম জিনিস হয়, ওখানে আস্তে আস্তে জিনিসটা বারবার হতে 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 বারবার শরীর ঠিক করছে, বারবার ক্ষয় হচ্ছে, বারবার শরীর ঠিক করছে, বারবার ক্ষয় হচ্ছে, হতে 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 এই জিনিসটা একটা অস্টিওআর্থ্রাইটিসের দিকে পরিণত হয়, তো ব্যথা শুরু হয়ে যায়। তার মানে হাড়ের ক্ষয় হয় বলছেন? হাড়ের ক্ষয় হয়। আচ্ছা, এই যে হাড়ের ক্ষয়, এই যে হাড়ের যে সমস্যা, তার একটা তো অভ্যাসগত আপনি বললেন যে ফুড হ্যাবিট, ভালো অভ্যাস কোনগুলো, ভালো খাবার মানে কোনগুলো খেলে বা কোনগুলো করলে একটু হলেও এটা থেকে আমরা মানে আগে বয়সকালের আগে থেকে আমরা একটু সমাধান পাবো? কোন অভ্যাসগুলো করলে ভালো হয় আমাদের? সীমিত আহার। সীমিত আহার? সীমিত আহার, আচ্ছা, ঠিক আছে, মানে আমরা অল্প খাবো? হ্যাঁ, সীমিত আহার। আচ্ছা, সেটা বারে 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 হোক, অসুবিধা নেই, যেটা আপনাকে ওয়েট বাড়াচ্ছে না। আচ্ছা, মানে চেহারা বেশি হবে না। হ্যাঁ, মানে যেটা আপনার শরীরের থেকে দরকারের বেশি খাওয়া নয়। এবং যদি অবশ্যই যা বলে ফলমূল তো খেতেই হবেই। যদি দেখা যায় আমাদের মধ্যবিত্তর বাড়িতে যা খাবার আছে সেটা যথেষ্ট পর্যাপ্ত, মানে হাড়ির খাবার যেটা বলে, হাড়ির খাবার, ঠিক আছে, সেই খাবার যদি আমরা ঠিক সীমিত আহারে খেতে পারি আমাদের শরীর সুস্থ থাকে। কিন্তু ধরুন এখন তো আর কেউ বাড়িতে থাকে না, তারা তো প্রত্যেকেই এখন বাইরে বেরোচ্ছে, কাজের জন্য বেরোচ্ছে, সেখানে তো সময় খাওয়া হয় না, এবার বাইরের খাবার খেতেই হয়। একদম, মানে সেখানেও আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ খেতে হবে বাইরের খাবারটাকে, সেটা বাইরের খাবারটা অ্যাভয়েড করলে খুব ভালো হয়। এবং সেখানে যদি বেশি পরিমাণে জল খায় বা বেশি পরিমাণে ফল জাতীয় জিনিস খায়, তো সেখানে আমার মনে হয় সেখানে ভালো হয়। আর যদি বাড়ির খাবারই বলছি, যে কোন খাদ্যাভ্যাসটা করলে বেশ ভালো হয়, মানে বাড়িতে যে ধরনের হাড়ের জন্য বলছি, হাড় মজবুত হওয়া, সব থেকে ভালো তো কলা খাওয়া, কলা, দুধ, কলা এইসব খাওয়া তো ভালো, মানে ক্যালসিয়াম জাতীয় খাবার। ক্যালসিয়াম জাতীয়। তারপরে আমি কলা দিনে কটা খেতে পারি? সেটা কোনো সীমিত নেই, একটাও খেতে পারি, একটা খেলেই অনেক, খান না তাহলেই যথেষ্ট। মানে সেরকম কোনো ডোজ নেই যে 10টা কলা খেলে ঠিক হবে, একটা কলা খেলে ঠিক হবে না, এরকম নেই। খান, মানে খান, এমন নয় যে খাওয়া কাঁঠালি কলা, যে কোনো কলা, একদম যে কোনো কলা, তাই। আর দুধের ক্ষেত্রে বলছেন, দুধের ক্ষেত্রে প্যাকেটজাত দুধ, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। গরুর দুধ তো সব মানে ক্যালসিয়াম কন্টেন্ট অনেক বেশি। তার মানে দুধ আর কলা এটা আমাদের খাদ্যাভ্যাসে প্রতিদিনের জন্য রাখতে হবে রুটিনে, যদি হাড়ের কোনো ক্যালসিয়াম জাতীয় বা হাড়ের কোনো যদি সমস্যা থেকে দূরে থাকা যায়। আর এমনি হচ্ছে আমরা যা রান্না, ডাল ভাত খেতেই পারি, না হলে তারপর তার সাথে হচ্ছে আমরা ফসফেট জাতীয় জিনিস যদি খাই, কারণ আমাদের ইউজুয়ালি যেটা হয় যে আমাদের ফসফরাস প্লেজ আ মেইন রোল ইন ক্যালসিয়াম মেটাবলিজম। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের যদি সি ফুড, আচ্ছা, সামুদ্রিক মাছটা, সি ফুড, মানে রুই, কাতলা, এর থেকেও বেশি পরিমাণে হচ্ছে আমাদের সি ফুডটা যদি আমরা খেতে পারি, পরিমাণ না, পর্যাপ্ত পরিমাণ, সেটা পুট ইনটু দ্য ডায়েট। মানে এমন নয় যে আপনি কাল থেকে যে শুধু সি ফুড খাবো এরকম নয় ব্যাপারটা, পর্যাপ্ত পরিমাণে ইনক্লুডেড ইন দ্য ডায়েট। আচ্ছা, মানে দুধ, কলা, সি ফুড এগুলো থাকবে। আচ্ছা, যুবকদের মধ্যে এখন দেখেছি ডাক্তারবাবু যে হাঁটুর সমস্যাটা বাড়ছে, কোন বয়সে এটা ঝুঁকি বাড়ায়? কোন হাঁটুর সমস্যা? এবার অনেক সময় যদি দেখা যাবে যে মানে যারা খেলাধুলা করে তাদের মধ্যে হাঁটুর সমস্যা হয়। আচ্ছা, হ্যাঁ, তো এটাই এমন নয় যে তাদের মধ্যে শুধু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হচ্ছে, এরকম নয়। অনেক সময় হয় লিগামেন্টে চোট লাগে, তো সেটা কিন্তু আলাদা, পুরো প্রসপেক্টটাই আলাদা। মানে এরকমও অনেক সময় হচ্ছে খেলতে গিয়ে চোট লেগে গেছে বা খেলতে গিয়ে, এবং অনেক সময় যেটা হয় যে ACL বলে আমাদের একটা লিগামেন্ট আছে, তো সেটা চোট লাগার কারণ অনেক সময় সাব অপটিমাল লেভেলের চোট লাগে বলে ব্যথাটা অটো লাগে না, যখন অনেকটা বেশি লাগে তখন তাদের মধ্যে ছিঁড়ে যায়, যখন ACL তাদের হাঁটু ব্যথা বেশি হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটুখানি কনসার্ন হওয়া উচিত। এটার চিকিৎসা কি আছে ডাক্তারবাবু? যদি পার্শিয়াল টিয়ার থাকে ACL এর, তো আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করি। আর যদি কমপ্লিট টিয়ার থাকে অবশ্যই সেটা অপারেটিভ ম্যানেজমেন্ট করতে হয়। আমাদের চেষ্টা করা হয় যে যত তাড়াতাড়ি যে কোনো পেশেন্ট হোক ইয়াং এজে, যেহেতু বয়সটা কম, তাদেরকে কাজে যাতে ফিরতে পারে তাড়াতাড়ি বা স্পোর্টসে ফিরতে পারে তাড়াতাড়ি, সেরকম তৈরি করতে হবে। এক্ষেত্রে কি ফিজিওথেরাপি নিলে একটু অপারেশনের পরে আমাদের ফিজিওথেরাপি করতে হয়? যারা অপারেশন হলো ওষুধের মাধ্যমে কনজারভেটিভ আমরা ফিজিওথেরাপি আমরা অ্যাডভাইস করেন। মানে তাদের এই ব্রেসিং করে রাখা, লং এক্সটেনশন নি ব্রেস পরে থাকা, সে তারপরে হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে ফিজিওথেরাপির মাধ্যম দিয়ে যেই স্ট্রেনথেন করা, মাসলসগুলোকে স্ট্রেনথেন করা, সেগুলোতে আমরা এগিয়ে যাই।
আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখেছি যে এখন তো বেশি মানুষ বাইকে যাতায়াত করে হুম। এবং ডেলিভারি বয় তাদের তো দীর্ঘক্ষণ বাইক রাইড বাইকে করতে চলতে হচ্ছে, হচ্ছে। বাইকে চড়তে হচ্ছে। তো সেক্ষেত্রে তাদের মুখ থেকে শুনেছি যে ব্যাক পেনটা তাদের বেশি হয়। তাদের কি এই পেশাটা কোথাও গিয়ে ঝুঁকির কারণ হয়ে যাচ্ছে? পেশাদার ঝুঁকির কারণ না হলেও ওনাদের যে পশ্চার, যেই পশ্চারের ওনারা বসে থাকছেন, অনেকক্ষণ ধরে বাইক রাইড করছে, অনেকটা লং ডিস্টেন্সে ওভার ট্রাভেল করছে, একটা পয়েন্টে গিয়ে আমরা কুঁজো হয়ে যাই। হ্যাঁ, স্বাভাবিকভাবে যে কোনো আমাদের দীর্ঘক্ষণ বসার পর একটুখানি আরাম পেতে কুঁজো হয়ে যায়। এবং এই কুঁজো হতে 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 এবং বারবার ঝাঁকুনিতে যেটা হয় যে আমাদের লাম্বার স্পাইনের উপর স্ট্রেস পড়ে। তো স্ট্রেস পড়তে পড়তে ওখানে যে প্রথমে শুরু হয় মাসেল স্প্যাজম দিয়ে, তারপরে যেটা আগে বললাম যে পিআইভিডিতে পরিণত হয়। তো যেখানে হচ্ছে পিআইভিডি পরিণত হয়ে ডিস্ক বাল শুরু হয়ে যায়, যার জন্য শুরু হয় যে কোমর ব্যথা। আচ্ছা, ঠিক আছে। তো এই কোমর ব্যথা তো মানে যেটা হচ্ছে প্যাথোফিজিওলজি, সেটা কিন্তু মোটামুটি সেম। যে কোমর ব্যথা হচ্ছে কারণ হচ্ছে যে মানে নার্ভটা কম্প্রেশন হচ্ছে, তাই জন্য কোমর ব্যথাটা করছে, বা মাসেল স্প্যাজম হচ্ছে, এক্সেসিভ স্ট্রেন পড়ছে, তাই জন্য মাসেল স্প্যাজম করছে। তো এই জিনিসটা হচ্ছে এরকমই। মানে ব্যাক পেনটা কি মেডিসিন দ্বারা সম্ভব? প্রাথমিকভাবে কিন্তু মেডিসিন দিয়ে তো আমরা ট্রিট করি এবং অনেক সময় কমেই যায়, ম্যাক্সিমাম সময় কমে যায়। যখন কমে না তখন অন্য ব্যবস্থা করতে হয়। আর সব থেকে ঝুঁকির কোন জায়গাটা এই ব্যাক পেন থেকে? মানে শরীরে কি সমস্যা বেশি হয়? গুরুত্বপূর্ণ হাঁটা চলা অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে। তাই? মানে ব্যাক পেন থেকে হাঁটা চলা বন্ধ? একদম। ওই যে বললাম, ওই যে নার্ভটা অনেকটা কম্প্রেস করছে, নার্ভটা কম্প্রেশন মানে অ্যাভয়েড করতে 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 একটা পয়েন্টে গিয়ে নার্ভটা এতটাই কম্প্রেস করে হয়ে গেছে যেটা সেটা মোটর ফাংশনও রিটেন করে রাখতে পারছে না, তখন হাঁটা চলার সমস্যা হয়ে যায়। তাহলে যারা এই যে বাইকের উপর নির্ভরশীল, তাদের আপনি যদি একটা ছোট্ট উপদেশ দেন যে এটা যাতে গভীর সমস্যার দিকে না যায়, তো কি বলবেন এক কথায়? বলবো, দেখুন, আপনারা বলতে তো পারবো না আপনাদের প্রফেশন চেঞ্জ করবো, একদমই সেটা বলা উচিত হবে না। কিন্তু তাদের ক্ষেত্রে বলবো একটুখানি এর ডিস্টেন্সে মানে ডিউটির মাঝখানে একটু জিরিয়ে নিন, একটুখানি নিজেকে মানে বিশ্রামটা দরকার, এবং পশ্চার চেঞ্জ করা দরকার, এবং হচ্ছে স্ট্রেচিং করা দরকার। তাদের আরাম পাবে, জায়গাটাকে রিল্যাক্স করা যায়, কোমরের মাসল। বিশ্রামটা হচ্ছে তাদের জন্য একটুখানি পশ্চার চেঞ্জ করুক। আর যদি তাদেরকে অন্য যে যাবতীয় জিনিসগুলো যদি ওয়েট লস করতে পারে, যদি ঠিকঠাকভাবে নিজেদের বডি ওয়েট মেনটেন করতে পারে, খুবই ভালো। মানে বাইক রাইড যারা করছেন তারা বডি ওয়েটটাকে মেনটেন করুন আর একটু বিশ্রাম দিন, ব্যাস। আচ্ছা ডাক্তারবাবু, আরেকটা কথা বলে অনেকেই যে শোয়া থেকেও নাকি ব্যাক পেন হচ্ছে, তাহলে শোয়ার গুড পশ্চার কোনটা হতে পারে? এটা কি সত্যি? প্রথমে এটা বলুন যে শোয়া থেকে কি ব্যাক পেন হতেই পারে? হ্যাঁ, মানে অনেক সময় সেটাকে ক্রনিক নয়, ইউজুয়ালি ক্রনিক দিকে যায় না, অ্যাকিউট ব্যাক পেন হতে পারে, পুয়ার পশ্চার অফ স্লিপিং এর জন্য হতে পারে। ইউজুয়ালি আমরা যেটা রাইট পশ্চার অফ লেফট ল্যাটারাল পজিশন বলি, তো সেই ক্ষেত্রে যদি অনেক সময় গদির কারণে ধরুন, বা কোনো ইমপ্রপার শোয়ার কারণে ধরুন ব্যাক পেন হয়, তো সেই ক্ষেত্রে মানে সেটা খুব সাময়িক, সেটা কোনো আহামরি যে প্রলংড পিরিয়ডের জন্য কষ্ট দেবে সেরকম না। যদি প্রলংড পিরিয়ডের জন্য কষ্ট থাকে তাহলে আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে আমাদের। আর আপনি আগে একটা কথা বললেন যে গুড পশ্চার, শোয়ার গুড পশ্চার। আর যদি কোনো ব্যথা নিরাময় হচ্ছে না ওষুধের দ্বারা, তাহলে আমাদেরকে অন্য কিছু ভাবতে হয়। ঠিক আছে, যেমন যেগুলো হচ্ছে ক্ষতিকর জীবনের জন্য, সেগুলোর জন্য সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে। মানে এরকম নয় যে আপনি সে ব্যথাটা হচ্ছে, আপনি ওষুধ খাচ্ছেন, ব্যথা কমে যাচ্ছে, এটা প্রগ্রেস করতেই থাকছে, আপনি সেটাকে অ্যাভয়েড করে যাচ্ছেন, সেটা যাতে নয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ব্যথার ওষুধ, এটা যেটা বলছেন, ব্যথার ওষুধ খাওয়া কি মানে প্রাথমিকভাবে তো খেতে হবে না, তো ব্যথার ওষুধ না খেলে তো সেই। আচ্ছা, ধরুন কেউ হয়তো ডাক্তার দেখাচ্ছে না, ডাক্তার না দেখিয়ে সে ব্যথার ওষুধ খাচ্ছে, কিছুক্ষণের জন্য উপশম পাচ্ছে, তারপরে মানে সেটাকে কন্টিনিউ করছে, এটা কতটা তার কাছে অ্যালার্মিং? খুবই ক্ষতিকর। মানে এটা হচ্ছে সে অনেক রকম অসুখ আছে। যেমন কি কি সমস্যা হতে পারে যদি বলেন? মানে কি কি সমস্যা হতে পারে ব্যথার ওষুধ থেকে তো অনেক কিছু রকম সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, কিন্তু এটা অ্যাভয়েড করা, এই ব্যথাকে অ্যাভয়েড করা বা ব্যথাকে না দেখানো, এটা পরবর্তীকালে খুবই ক্ষতিকর। তার কারণ হচ্ছে যেমন অনেক কোমর ব্যথা দিয়েই শুরু হয়, মানে একটু বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে বলছি, মাল্টিপল মাইলোমা বলে। মাল্টিপল মাইলোমা কোমর ব্যথা, তার মেইন ফিচারই হচ্ছে কোমর ব্যথা। আচ্ছা, কোমর ব্যথা দিয়ে তার শুরু? কোমর ব্যথা দিয়ে তার শুরু হয়। এরপর শেষ তার কি? শেষটা খুবই অনেক রকম শেষ আছে, তার ডিপেন্ড করে, তার মৃত্যু পর্যন্ত হতে পারে।
কিন্তু সেটা অ্যালার্মিং নয়, সেটা আহামরি যে সবার ক্ষেত্রে এরকম হবে এরকম নয়, কিন্তু সেটা যেন সবসময় দেখানো হয়। মানে হাড়ের সমস্যা যেটা প্রথমেই বললেন যে যদি কোনো ব্যথা বা যন্ত্রণা হয় হাড়ের, সেটা 2-3 দিন দেখুন, তারপর চিকিৎসকের কাছে যান, সেটা সব থেকে ভালো। আচ্ছা, আর একটা দেখেছি ডাক্তারবাবু, সেটা আপনারাও হয়তো দেখবেন, যে হাড় ভেঙে যাচ্ছে, হাড় ভেঙে যাওয়ার রোগী আপনাদের কাছে আসছে লতা পাতা জড়িয়ে। এরকম গ্রামে কিন্তু ট্রিটমেন্ট এখনো হয়, আমার যতদূর জানা আছে। একদম আমরা পাই। এটা কতটা সায়েন্টিফিক? একদমই সায়েন্টিফিক নয়, কোনো সায়েন্স নেই এর পিছনে, কোনো সায়েন্স নেই এর পিছনে। অনেকে বলেন তো যে আমি জড়িবুটি লাগিয়ে সমস্ত কিছুতে ঠিক হয়ে গেছে, হাড় জোড়া লেগে গেছে। হাড় ভেঙে গেলে সেটাকে জোড়াতে হবে বা জুড়তে সাহায্য করতে হবে, সেটা অপারেশনের মাধ্যমে হোক বা স্প্লিন্টিং এর মাধ্যমে, প্লাস্টারের মাধ্যমে হোক, কোনোভাবে স্প্লিন্ট করে দিতে হবে লিম্বটা। তো জড়িবুটি দিয়ে খুব একটা কাজ হবে না। তার মানে আপনি বলছেন লতা পাতা জড়িয়ে হাড় জোড়েন আপনারাই। হাড় জোড়ে হাড়কে জোড়াবার জন্য হাড়ের ডাক্তারই জুড়তে হবে। একদম। আরেকটা বিষয় দেখেছি যে নি রিপ্লেসমেন্ট, এখন এটা হামেশাই দেখা যাচ্ছে, এটা কতটা সাকসেস হয় আর কখন গিয়ে আপনি বুঝবো, মানে একজন মানুষ বুঝবে যে তার নি রিপ্লেসমেন্টের দরকার রয়েছে? দেখুন, নি রিপ্লেসমেন্ট একটা কি বলবো, একটা ডিফিকাল্ট টপিক। সবার ক্ষেত্রে নি রিপ্লেসমেন্টটা করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। খরচা সাপেক্ষ আছে, খরচা বাদ দিয়ে শুধু খরচাটা দেখলেও হবে না, কারণ অনেক প্যারামিটার আছে যেগুলো আমরা ইভ্যালুয়েট করি একটা নি রিপ্লেসমেন্টের ব্যাপারে। যেমন তার কোনো ইউরিনে ইনফেকশন আছে নাকি, আচ্ছা, তার কোনো কোমরবিডিটি আছে নাকি, তার বাড়িতে খেয়াল রাখার লোক আছে নাকি, তার বাড়িতে কোনো পার্টিকুলার ইন্ডিয়ান স্টাইল যদি ল্যাট্রিন থাকে, সেটা আমরা সবসময় ডেড এগেন্স্ট ডেট, আচ্ছা, আমরা অ্যালাউ করতে পারবো না সেটা। তাদের কোমর থাকতে হবে, কোমর থাকতে হবে নি রিপ্লেসমেন্ট হলে। মানে তাকে হাঁটু মুড়ে বসতে পারবে না, প্রাথমিকভাবে তো বসতে পারবে না। হ্যাঁ, তো সেই ব্যবসাটা আমাদের, সেটা কতদিন, সেটা হচ্ছে ডিপেন্ড করে কতটা তাড়াতাড়ি রিকভারি করছে। আচ্ছা, ঠিক আছে, আমরা চেষ্টা করি সঙ্গে সঙ্গে রিকভারির জন্য। এই যে ব্যাপারটা, মানে এইগুলো সবকিছু মিলিয়ে আমরা অপারেশনের দিকে বলি যে নি রিপ্লেসমেন্ট হবে। যদি সেটা না হয়, আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করার চেষ্টা করি। আর নি রিপ্লেসমেন্ট যেটা, এটা এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, এটা সাকসেস আছে, মানে হাঁটাচলা করতে পারে বা দৌড়ঝাঁপ করতে পারবে। আচ্ছা, আর কখন গিয়ে বুঝবো যে ধরুন হাড়ের সমস্যা, হাঁটুতে আমাদের সমস্যা কম বেশি অনেকেরই আছে, কখন আমরা ডাক্তারের কাছে যাব যে না এটা আমার যাচ্ছে, দেখুন পা বেঁকে যাচ্ছে, মানে কার অপারেশন হবে বলছেন তো? অপারেশন বা আমার এটা ভয়ের দিকে যাচ্ছে, পা বেঁকে যায়, অনেকে দেখবেন পাটা পুরো মানে ধনুষ্টঙ্কারের মতো বেঁকে যায়, হাঁটুর কাছটা বেঁকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে তো আর হাঁটতে পারছেন না তারা। তো তাদের ক্ষেত্রে আমরা কোমর ঝুঁকে যায় একদম। গ্রেড 4 যখন অস্টিওআর্থ্রাইটিস দেখছি যে স্পেসটা কমে যাচ্ছে দুটো এর হাড়ের মাঝখানে, তখন সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে নি রিপ্লেসমেন্ট করে দেওয়ার। আচ্ছা, আর মানে হাঁটুর যন্ত্রণা, ধরুন এখন তো বললাম যেটাই, যে কম বেশি সবাই ভুগছে, যে এই হাঁটুর এই যন্ত্রণাটা এটা কখন খুব গুরুতর হয়? মানে নর্মাল ওয়েতে হচ্ছে, সে সিঁড়িতে ওঠানামা করতে পারছে না, সে হাঁটু ধরে উঠছে বা সিঁড়িতে ওঠার সময় ঝুঁকে যাচ্ছে, এই যে বললেন হাঁটু ধরে উঠছে, হাঁটু সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, এগুলো স্বাভাবিক নয়। এটা স্বাভাবিক নয়, এগুলো স্বাভাবিক হতে পারে না। আচ্ছা, কারণ আমাদের নর্মাল পশ্চার স্ট্রেট, আমরা সোজা হাঁটা উঠবো, সোজা নামবো। বয়স হয়ে গেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু হাঁটু উঠতে গেলেই তার কষ্ট হচ্ছে, সে হাঁপাচ্ছে, শ্বাস লেগে যাচ্ছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের বলতে হবে যে আমাদেরকে একটু কনসাল্ট করা উচিত। আর এমনি নরমাল যে হাঁটুর সমস্যা হচ্ছে, যে ধরুন উঠতে গেলে একটু খচ করে পাটা লাগলো, হাঁটুর জায়গাটা লাগলো, আমি একটু লেগে যেতে পারে। এটা কি থেকে হয়? এটা ইমব্যালেন্সের ক্ষেত্রে হতে পারে, বা সারাদিন খাটতে আমরা দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের মানুষ তো মাসল উইকনেস হয়, শরীরে কলকল আমাদের অ্যালার্ম দেবেই, তো একটু আচমকা লেগে গেল, স্প্রেন যেটাকে আমরা স্প্রেন থেকে লাগছে। আচ্ছা, অনেকেই এখন আছে যে সিঁড়ি ওঠানামা করে খুব, এই সিঁড়ি ওঠানামাটা কি একদম মানে ঠিকঠাক শরীরের জন্য, না লিফট ব্যবহার করা? না, সিঁড়ি ওঠানামা একদম সিঁড়ি ওঠানামা। দিনে কতবার উঠলে আপনার মনে হয় যে এটা ঠিকঠাক, বা এটা বেশি খারাপ? আপনার মানুষের ক্ষমতার উপর, এমনও আছে যারা বারবার সিঁড়ি ওঠানামা করে, আমি দেখেছি বাড়িতেও করে বা অফিসে, তাদের ক্ষেত্রে নরমাল, সেটা নরমাল, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু এবং সিঁড়ি ওঠা দিকে নামা থাকলে আরেকটা জিনিস হয় যে বডি ওয়েটটাও ঠিক থাকে, তো সেই ক্ষেত্রে ভালো, জিনিসটা তো ভালো। আচ্ছা, বরঞ্চ যদি লিফট করে ওঠে, যে আমাদের শরীরের ক্ষমতাটা কমে যায়,
ধরুন অল্প বয়সী আমি বলছি, অল্প বয়সীদের মধ্যে অনেকে হাঁটুর সমস্যায় ভুগছে, হাঁটুতেই মাঝে মাঝে যন্ত্রণা, হ্যাঁ। ব্যাক পেনও থাকছে ঘাড় থেকে কোমর। হুম। তো তারা কি জিম করতে পারবে? জিমে গেলে কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, হতে পারে, সমস্যা হতে পারে, মানে জিম থেকে সমস্যা হতে পারে যাদের এরকম ব্যাক পেন আছে, ওয়েট লিফটিং আরো জিনিসটা বেড়ে যেতে পারে, আরো বেড়ে যেতে পারে বেড়ে বলছেন? যেতে পারে। মানে যারা এই সমস্যায় ভুগছেন তারা আপাতত জিম যাবেন না, বাড়িতে বসেই তাহলে ডাক্তারকে ওয়ার্কআউট দেখিয়ে তারপরে হচ্ছে ওয়ার্কআউট করার আগে ডাক্তারকে একবার দেখান। এখন তো বেশিরভাগটাই সবাই দেখেছি যে সবাই জিমে যাচ্ছে, ওয়ার্কআউট করছে স্বাভাবিকভাবেই। এখন শরীরে মেদ ছড়াতে, হেলথ কনসিয়াস, শরীরে মেদও ছড়াচ্ছে, তো ট্রেন্ডিং এখন জিমটা কিন্তু খুব ট্রেন্ডিং, সোশ্যাল মাধ্যম খুললেই দেখা যায়। তো এই যারা জিম করছেন, হঠাৎ করে জিমে জয়েন করে গেলেন, কোনো কারণ বা কি নেই, কিন্তু জিমে জয়েন করলেন যে সুস্থ থাকতে হবে, ফিট থাকতে হবে, তো তারা মানে সবাই আকছার যে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিছু অ্যালার্মিং আছে তো? মানে হঠাৎ করে জিমে চলে গেলেন, জিম করতে শুরু করে দিলেন, ওয়েট নিয়ে নিচ্ছেন। হ্যাঁ, এইটা খুব খারাপ জিনিস, ওয়ার্ম আপ না করে ওয়েট নিয়ে নেওয়া। আর খাওয়া দাওয়া তো তারা একদম ডিপেন্ড করছে। এবং একটা শরীরকে মানে আমার শরীরের ক্ষমতা হচ্ছে 10, তাকে প্রথমে যদি আমি 20 দিয়ে 30 দিয়ে যদি চাপিয়ে দিই, সে তো তা খুব প্রাথমিকভাবে সে ভেবা জায়গা খেয়ে যাবে এবং সে জানান দেবে হচ্ছে ব্যথার মাধ্যম দিয়ে। আচ্ছা, এবার তার আগে থেকে যদি ব্যথা থাকে, সেই ব্যথাটা বাড়তে থাকবে। মানে জিম করতে যাওয়ার আগে একটু ভাবুন এবং নিজের শরীরকে সেরকম ভাবে উপযুক্ত করে তুলুন, বিশেষজ্ঞের পরামর্শ নিন, বা নিজেকে উপযুক্ত করে তুলুন। মানে আপনি নিজের ক্ষমতাটা, অন্যকে দেখলাম 50 কিলো দিয়ে আমি বেঞ্চ প্রেস মারছি, আমি দেখছি সোশ্যাল মাধ্যমে দেখছি, আগে আমাকে 10 কিলোটা আগে তুলতে পারি কিনা আগে দেখতে হবে তো নিজেকে, বা নিজের শরীরটাকে। সেখান থেকেও হাড়ের চোট পাচ্ছে অনেকে, পায়, হাড়ের থেকে লিগামেন্টের চোট হয়, কোমরের ব্যথা। এরকম কেস আপনাদের কাছে আসে? এসেছে। আচ্ছা, আবার অনেকেই দেখেছি ওয়ার্কআউট মানে সে ভাবে যে মানে ব্যায়াম করা বা ওয়ার্কআউট মানে হাঁটাটাকে অনেকেই ভাবেন যেটা একটা ওয়ার্কআউট। এর সঙ্গে কি ব্যায়ামের কোনো পার্থক্য আছে? ওয়ার্কআউট এটা কার্ডিও, মানে হচ্ছে এক্সাজারেট করছে। মানে হাঁটা কিন্তু কখনো খারাপ হতে পারে না। হাঁটার জন্য আপনি হাঁটছেন, সেটার জন্য আপনার ক্ষতি হবে এরকম বলে মনে হয় না। আচ্ছা, কিন্তু আপনি যদি আজকে প্রথমেই জিমে গিয়ে কোনো নিজের শরীরকে গরম না করেই আপনি যদি 50 কিলো 100 কিলো দিয়ে ওজন তোলার চেষ্টা করেন, এটা কিন্তু ক্ষতিকর আপনার জন্য। আচ্ছা, জল খাওয়ার সঙ্গে কি হাড়ের ব্যথার জল খেলে তো যত বেশি জল খাওয়া যাবে, জল খাওয়ালে কি হাড়ের ব্যথা বাড়ে? হাড়ের ব্যথা না, হাড়ের সমস্যা হতে পারে। হাড়ের সমস্যা হবে, মানে হাড়ের সমস্যাটা হয়। জলটা পরিমাণ মতো খাওয়া উচিত। কারণ ক্যালসিয়াম বলতে গেলে যদি কিডনিটাই আমাদের হেলদি না থাকে, ক্যালসিয়াম মেটাবলিজমের অনেকটা পার্ট কিডনিতে হয়, তো সেটা যদি কিডনি থেকে সুস্থ থাকে, আমাদের ক্যালসিয়াম মেটাবলিজমও সুস্থ থাকবে। ক্যালসিয়াম মেটাবলিজম সুস্থ থাকলে আমাদের হাড়ও সুস্থ থাকবে। তার মানে জল খাওয়া হাড়ের জন্য, হাড় ভালো থাকার জন্য একদম উপকারী, জরুরি। আর একটা আছে, এখন দেখছি বেশিরভাগ মহিলাকেই দেখতে পায় যে কোমরে বেল্ট পরে, কোমরে যন্ত্রণা, মানে ওই যে গ্যাপ হয়ে যায়, গ্যাপটা, সেই কারণে কোমরে বেল্ট পরে। তো এটার কি কোনো সমস্যার সমাধান নেই? আগে থেকে বোঝা আছে তো? আচ্ছা, সেটা যদি একটু বলেন। ধরুন আমাদের মহিলারা, মানে বাংলার মহিলারা, এই যত একটু বয়স বাড়তে থাকে তাদের একটুখানি হেফটি হয়ে যায় বা একটুখানি ওয়েট গেইন হয়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের কোমর ব্যথা শুরু করে, এবং যেটা হয় সেখানে হচ্ছে কোর যে মাসেলস, আমাদের কোর মাসেলসগুলো উইক হয়ে পড়ে। আচ্ছা, কোর মাসেলস উইক হলেই কোমর ব্যথা শুরু হবে। কোর মাসেলস উইক হলেই হার্নিয়ার সমস্যা হবে। আচ্ছা, মানে প্রথম সেটা কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা সমস্যা? মানে আপনি স্টিফনেস হবে, মানে একটা ব্যথা হচ্ছে, আপনি যেন উঠতে গেলে, যেটা নর্মালি আগে সমস্যা হতো না, সেটার কারণে এখন সমস্যা দেখা দিচ্ছে। ওই অনেকে ঘর ধরুন মুছছে, মুছতে গিয়ে সে বুঝলো যে কোমরে হচ্ছে, মানে ক্রনিক্যালি হচ্ছে, মানে অনেক দিন ধরে একই জিনিস সমস্যা হচ্ছে, তো সেইগুলোকে দেখানো উচিত। আবার দেখুন, আগে আমাদের মা মাসিমাদের দেখতাম যে ঘরের কাজ কিন্তু একটা ব্যায়াম। এখন তো দেখুন দ্রুততার কারণে, এই যে ইঁদুর দৌড়ের কারণে মহিলারাও তো ওয়ার্কিং, তো তারা কি করছে, ওই স্ট্যান্ড দিয়ে ঘরটা মুছে নিচ্ছে, এবং সেটা কিন্তু কিছুটা হলেও হেল্প করছে। ওটা বলছেন হেল্প করছে, মানে ওই যে বসে ঘর মোছা, আর তার থেকে বলছেন আপনি স্ট্যান্ড দিয়ে ঘর মোছা, এটা মহিলাদের জন্য। কারণ যদি আগে থেকে ওই রকম সমস্যা থাকে, সেই যদি বারবার করে পস্টারে বসেন, ওনার কিন্তু ব্যথা বাড়তে পারে, উনি কিন্তু সেই জিনিসটা এক্সাজারেট করে দিতে পারে। বসে কাচাকুচি করা, এটাও কি মহিলাদের জন্য খারাপ? এটা ভালো বলছেন। যেমন খুব আমরা যেটা বলি, যারা সুস্থ মানুষ, ইন্ডিয়ান স্টাইল ল্যাট্রিনে বসা ইজ এ গুড ফর হেলথ, ফর দ্য পেলভিক মাসলস এর জন্য খুব ভালো। কিন্তু এখন বেশিরভাগ ঘরেই তো আপনার কোমোড আছে,
তো সেটা একটা সমস্যা বলছেন। আমরা যে উবু হয়ে বসি, হুম হুম হুম। এইটা পেলভিক মাসলসের জন্য খুব মানে একটা উপকারী জিনিস। তার মানে ঘরের কাজ এর মধ্যে যে বসা ওঠা বা কিন্তু এই যে সেটা এবার তো সবসময় ওই সবসময় তাড়াহুড়ো না, একটা খেয়াল নির্দিষ্ট, রাখে না, হ্যাঁ। খেয়াল থাকে না। আমি বেঠপ্পা লেগে যাওয়া, হুম। ঠিক আছে, মানে আলগোপ্পা লেগে যাওয়া বা হঠাৎ করে টান ধরে গেল, আচ্ছা, এটা তো হবে, কারণ তাড়াহুড়ো করে কাজ করলে তো হবেই স্বাভাবিক। সেটা সবসময় সেটা খেয়াল তো বলছেন আপনি নিরাময় হয়। নিরাময় হয়ে যায়, সেটা সবসময় খেয়াল রাখা সম্ভব নয়। মানে ব্যথা হচ্ছে যেটা দীর্ঘদিন ধরে থাকছে, সেটাই আমাদের সেটাই হচ্ছে চিকিৎসকের কাছে সমস্যা। সমস্যা, চিকিৎসকদের কাছে যেতে হবে। একদম। আর একটা আছে যে অনেক একটা মিথ বলুন না, অনেক মানুষের হুম, মধ্যে মিথ থাকে, এরকম একটা মিথ হচ্ছে যারা সিজারিয়ান মা হয় তাদের একটা ওই যে ইনজেকশনটা কোমরে দেওয়া হয়, তারপরেই অনেকে বলেন যে ব্যথাটা বাড়ছে, কোমরের ব্যথাটা বাড়ছে, তার সঙ্গে কোনো কোনো যোগাযোগ আছে? এটা কি দেখুন, পরবর্তীকালে অনেক কোমরে সময় যে ব্যথা হয়? কোমরে যে ইনজেকশনটা দেওয়া হয় হুম। সেটা কয়েকটা দিন থাকতে পারে, হুম। এমন নয় যে সে মাসের পর মাস চলবে, এরকম নয়, আচ্ছা। সেটা নয়। কোমরের ব্যথা যে ইনজেকশনের সাথে, মানে কোমরে ইনজেকশন দিয়েছে তার সেই কারণে সে তার ব্যথার কারণ সেই 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 ব্যথা চলছে তো চলছে, এরকম নয়, হুম। কয়েকটা দিন থাকতে পারে, হুম। সেটা মাসের পর মাস চলার কথা নয়। আর যদি চলে, হুম। এটা হয় মানে অনেক সময় পোস্ট সিজারিয়ান যেটা হয়, ব্যাক পেন শুরু হয়। ব্যাক পেন শুরু হয়। ব্যাক পেন কারণ হয় হচ্ছে ডেলিভারি হয়ে যাওয়ার পর হুম। কোর মাসলসগুলো রিল্যাক্স করে যায়, হুম। দিয়ে হয় কি ল্যাক্সিটি তৈরি হয়, আচ্ছা। দিয়ে হয় মানে আমার আগে মানে হঠাৎ করে একটা অনেক সময় যেটা হয় লাম্বার শিফট হয়, মানে হচ্ছে আমাদের স্পাইনটা একটা বেবি, একটা পেটের মধ্যে একটা বেবি বেড়ে উঠছে, তাকে অ্যাডজাস্ট করার জন্য একটা নারীর শরীরে অনেক কিছু চেঞ্জেস হয়, পরিবর্তন হয়, অনেক কিছু পরিবর্তন হয়। তো সেই আবার যখন ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান হচ্ছে, যখন মানে স্বাভাবিকের দিকে আসছে, তো অনেক আগের জিনিসগুলো ঠিকঠাক করে থাকে না। তো সে অনেক সময় যে লাম্বার লর্ডোসিসটা কারেক্টেড হয় না, যার জন্য ব্যাক পেন শুরু হয়ে যায়। কোর মাসলস উইকনেস হয়, তার জন্য ব্যাক পেন শুরু হয়। আবার অনেক সময় যেটা হয় যে পিআইবিডি যেটা বলেন এক্সাজারেট করে যায়, আগে থেকে ছিল সেটা আরো একটু বেশি বেড়ে গেল, সেটার জন্য ব্যাক পেন শুরু হয়। কিন্তু এরকম নয় যে একটা ইনজেকশন, কোমরে ইনজেকশন দেওয়ার জন্য যে ব্যাক পেন সেটা চলতেই থাকবে, এরকম। আচ্ছা, এটা কয়েকটা দিন থাকতে পারে, আর সেটা খুবই ক্রনিক্যালি থাকবে সেরকম নয়। আচ্ছা, এরপর মাদের প্রসঙ্গে যখন এলাম, একটা বাচ্চাদের প্রসঙ্গে যাই, তো গ্রোয়িং বেবি পেন, এটাতে অনেক মারাই খুব চিন্তিত হয়ে যান। সব বাচ্চায় মানে 4 বছর থেকে আপ টু আপনি ধরে রাখুন 15-16 বছরের বাচ্চা, তাদের পায়ে ব্যথা হয়, তারা খেলে বা স্কুল থেকে এসে বলে ব্যথা করছে। এটা কি খুব সমস্যা? স্বাভাবিক, এটা স্বাভাবিক, নরমাল বলছেন? মানে এটা সবারই হতে পারে। স্ট্রেন হচ্ছে, তারা কি বলবো, তারা অ্যাক্টিভিটিতে ইনভলভ, উইকনেস হচ্ছে, ওয়্যার হচ্ছে, রাতের বেলা পা ব্যথা করাটা স্বাভাবিক। রাতের বেলা যেহেতু পা ব্যথা করছে, তাই জন্যে কি বলবো, তার অ্যাক্টিভিটি হচ্ছে, সেটা গুড সাইন, এটা হয় স্বাভাবিক, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা স্বাভাবিক, কিন্তু তার মানে নয় যে সবসময় যেটা স্বাভাবিক এরকম নয়। আচ্ছা, এই অফিস ওয়ার্ক যারা করেন তাদের ক্ষেত্রে যদি বলেন যে দীর্ঘক্ষণ বসে থাকতে থাকি, সে যখন উঠলো তখন তার ব্যাক পেন হচ্ছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, আবার দীর্ঘক্ষণ কেউ দাঁড়িয়ে কাজ করছে ধরুন, তার সেটা ব্যাক পেন বা ঘাড়ে পেন হচ্ছে, তো এটা থেকে কি উপশম পাওয়া যেতে পারে, বা এটা কি কখন ভয়ের হতে পারে? ভয়, হ্যাঁ, উপশম করা খুবই ইজি, যেটা ব্যাপারটা হচ্ছে পশ্চার চেঞ্জ, মানে রেগুলার পশ্চার চেঞ্জ করা, মানে হচ্ছে নিজেকে রিল্যাক্স করা বা একই পশ্চারে অনেকক্ষণ ধরে একটা অ্যাক্টিভিটি কন্টিনিউ না করা, এটা উপশম করা খুব ইজি, ঠিক আছে। বডি ওয়েট কন্ট্রোল করা। আর ভয়ের ব্যাপারটা এখানে হচ্ছে প্রাথমিকভাবে থাকে না, কিন্তু ভয় পেতে হতে পারে যখন যদি আপনি ব্যথাকে উপেক্ষা করে কাজগুলো করে যাচ্ছেন, একইভাবে কাজগুলো করে যাচ্ছেন, যেই কারণের জন্য যেটা হয় যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সমস্যাটা বড় আকারে পরিণত হয়। যেমন আমরা সময় যে স্পন্ডিলাইটিস বলি, ঠিক আছে, ঠিক যেমন কোমরে ওখানে ঘাড়ের ওখানেও ঠিক আছে, মজ্জাটা বেরিয়ে এসে নার্ভের ওপর চাপ করে, এটাই হচ্ছে সমস্যা, আর কিচ্ছু না। এটা কি মেডিসিন দ্বারা কমে যায়? আর ব্যায়ামটা কতটা জরুরি? ব্যায়াম জরুরি হবে যখন আপনার ব্যথাটা একটু কমে গেছে, তখন আস্তে আস্তে ব্যায়ামটা করে কেন, ব্যায়ামটা করছে হচ্ছে ওই কোর মাসলটাকে স্ট্রেনথেন করছে, যাতে উনি ওই কাজটা করে উঠতে পারে। মাসলকে যত আপনি ট্রেন করবেন, মাসলকে যত আপনি ওই পার্টিকুলার পশ্চারে গিয়ে ট্রেন করছেন, যারা ফিজিওথেরাপি করে তাদের কাজ হচ্ছে ওই পার্টিকুলার মাসলসের যে মাসলটাকে ট্রেন করছে, যাতে ওই সমস্যাটা অসুবিধা না করে, আর মানে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়ার ওই সমস্যার সাথে।
আপনি আরেকটা যেটা বলছিলেন ওবিসিটি, এটা তো বিশ্বজুড়ে একটা উদ্বেগ বাড়াচ্ছে এই ডিসিজ। তো এই ওবিসিটি হলে কোন কোন সমস্যাগুলো মানে আমাদের পেতে হবে, কোন কোন সমস্যাগুলো আমাদের সামনে আসবে শরীরে ওবিসিটির কারণে, এই হাড়ের দিক থেকে যদি বলেন? বলতে গেলে মানে শারীরিক সমস্যার মানে অনেকটাই বুঝতে পারছি, এটা এই টপিকটাতে গোটা এপিসোড হয়ে যাবে একটা, ছোট্ট করে যদি বলেন যে একটু নলেজ পাওয়ার জন্য। হ্যাঁ, যে পিআইভিডি, আচ্ছা, তারপরে অস্টিওআর্থারাইটিস, তারপরে হচ্ছে হার্টের সমস্যা, হাইপারটেনশন, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, এগুলো সব কিছুই হচ্ছে মানে একটা ওবেসিটির জন্য হতে পারে। পার্টিকুলারলি হাড়ের জন্য যদি বলি, এই যে আমাদের পিআইভিডি মানে পশ্চার চেঞ্জ হচ্ছে বারবার করে, ভুঁড়ি বেরিয়ে আসছে, সে মানে একটুখানি উল্টো পাল্টা করে হাঁটছে, অনেকক্ষণ ধরে বসে থাকছে, সে হাঁপিয়ে যাচ্ছে, সেটার কারণে আমাদের হাড়ের ব্যথা শুরু হতে পারে। এবং ওবেসিটির কারণে অনেক সময় যেটা হয়, আমাদের ক্যালসিয়াম মেটাবলিজমটা হ্যাম্পার্ড হয়, ঠিক আছে, যার জন্য যেটা হয় সেটা হচ্ছে ইম্যাচিওর বোন ডেভেলপ করে। আচ্ছা, সেটার জন্য হাড়ের ব্যথা, হাড় ক্ষয় শুরু করে দেয়, আচ্ছা, তার জন্য ব্যথা হতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় রাখতে হবে যে কাদের এই সমস্যাটা বেশি দেখা যায়, পুরুষ না মহিলা? হাড়ের সমস্যার ক্ষেত্রে যদি বলেন, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, সমস্যাটা কাদের হয়, মহিলাদের না পুরুষদের? মহিলাদের বয়সের সাথে সাথে হাড়ের ব্যথা কিন্তু বেড়ে যায়, তার কারণ পার্টিকুলারলি যখন পিরিয়ডসটা বন্ধ হয় মেনোপজের পরে, কারণ ইস্ট্রোজেন প্লেজ আ মেজর রোল ইন অস্টিওপোরোসিস। আমি এটা দেখেছি মেনোপজের পরেই যেটা হয়, যে কোমরে এই বেল্টের কথা বলছিলাম না, অনেকেরই দেখেছি কোমরের সমস্যাটা খুব ভোগে, কি যেটা অস্টিওপোরোসিস ডেভেলপ করে, মানে হাড়টা নরম হয়ে যাচ্ছে, মানে হাড়ের যে ডেনসিটিটা কমতে থাকে, এবং হাড়ের ডেনসিটি কমতে থাকে বলে হাড় কম্প্রেশন হয়ে যায়, মানে চাপ পড়ে হাড়ের ওপর, সেটার জন্য কিন্তু ব্যথা করে। এবং আমাদের মেইনলি যেটা হয় মেনোপজের পরে ইস্ট্রোজেনের লেভেলটা কমতে থাকে, প্রোজেস্টেরন লেভেলটা হচ্ছে অল্টার্ড হয়ে যায়। তাহলে এই ধরনের মহিলাদের আপনি কি উপদেশ দেবেন যে খাওয়া দাওয়া এর ক্ষেত্রে কিভাবে থাকবেন? অনেক সময় যাতে হচ্ছে ক্যালসিয়াম জাতীয়, এটা তো স্বাভাবিক, এটা ন্যাচারাল বিষয়, এটা তো মেয়েদের সঙ্গে হবেই, এটা হবেই। তো তারা কিভাবে সাবধানতা অবলম্বন করবে? ক্যালসিয়াম জাতীয় খাবার দাবার যেন খায়, খাবারটার দিকে নজর দিতে হবে, ক্যালসিয়াম জাতীয় খাবার। মেইনলি যেটা হয় যে আমাদের প্রোজেস্টেরনটা তো কমে যায়, তো সেই কারণে হচ্ছে আমাদের ক্যালসিয়াম মেটাবলিজমটা অনেকটাই অল্টার্ড হয়। অথচ দেখুন, মেয়েদের হেসেলের দায়িত্বে মেয়েরাই থাকে, কিন্তু শরীরের রোগটা মেয়েদেরই বেশি বাধা বাঁধে, তার কারণ কি, খাওয়াটা তাদের ঠিক মতো হয় না, সবার মুখে খাবার জুটিয়ে মেয়েদের খাওয়াটা ঠিক মতো হয় না। তো সেই সমস্ত মা দিদিদের আপনি বলছেন যে খাওয়াটা ঠিক সময় যেন হয় এবং ক্যালসিয়াম যুক্ত। আরেকটা দেখেছি যে অনেকেই ডাক্তার না দেখে ওই ক্যালসিয়ামের ওষুধ খান, এটা কি মানে একদমই ঠিক না? মানে ওই আমরা তো টিভিতেও অ্যাড দেখি যে 30 বছর হয়ে গেছে ক্যালসিয়ামের ওষুধ খান, এই ওষুধগুলো ভালো, এটা কি বলেন আপনি? একদমই ঠিক না, মানে সবার কিন্তু ক্যালসিয়াম জরুরি হয় না। আচ্ছা, ক্যালসিয়াম থেকে হয়, ক্যালসিয়াম জরুরি হয় না। আচ্ছা, ঠিক আছে, অন্য কারণের জন্য মানে ক্যালসিয়াম মানে হাড় ব্যথা হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে, মানে ওই আমরা টিভিতে বিজ্ঞাপন দেখলাম আর হাড়ের ওষুধ কিনে হাড়ে যন্ত্রণা হচ্ছে খেয়ে নিলাম, এটা ঠিক নয়। দিস ইজ নট আ প্রপার জুডিশিয়াল প্র্যাকটিস। অতিরিক্ত শরীরে এই যে এই সমস্ত ক্যালসিয়াম বলছেন, যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার তো গুড, ন্যাচারাল, ভালো, কিন্তু এই যে বাইরে থেকে যে সমস্ত ক্যালসিয়াম রিচ করার যে সমস্ত জিনিসগুলো আমরা নিচ্ছি, শরীরে অতিরিক্ত ক্যালসিয়াম হয়ে গেলে কি ক্ষতিটা হয় আমাদের? যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে ধমনী, মানে আর্টারির ভেতরেও মাসলস থাকে, ঠিক আছে, এবং সেখানে ক্যালসিয়াম জমতে থাকে, আচ্ছা, আমরা আর্টেরিওস্ক্লেরোসিস বলি, ঠিক আছে। যেটা হয় ওখানে ক্যালসিয়াম জমা হতে 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 ওই ভেসেলসগুলো ভঙ্গুর হয়ে যায়, আচ্ছা, এবং ভঙ্গুর হয়ে যাওয়ার কারণ, দেখুন, একটা আমাদের ব্লাড প্রেশার মেনটেন হয়, এবং ব্লাড প্রেশার মেনটেন হয় কারণ আমাদের ইলাস্টিসিটি অফ দ্য ব্লাড ভেসেলস, সেই ইলাস্টিসিটি লুজ করে, তো কি হবে, আমাদের হচ্ছে যে আমাদের যে ব্লাড ভেসেলসের ক্ষমতা, ক্যাপাসিটি, সেগুলো অল্টার্ড হয়ে যাবে, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। অনেক সময় সেটার কারণে আমাদের হার্টের উপর চাপ পড়ে। আচ্ছা, তো ক্যালসিয়াম বেশি জমা হলে, এবং ক্যালসিয়াম যে সব জমা হবে, অনেক প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন অনেক সময় হয়, ঠিক আছে, সেটা অন্য দিকের পুরো একটা আলাদা টপিক হয়ে যাবে, সেটা নিয়ে ব্যাপার। কিন্তু ক্যালসিয়াম যদি বেশি হয়ে যায়, ক্যালসিয়ামের কিন্তু আর্টেরিওস্ক্লেরোসিস ডেভেলপ করে, মানে হচ্ছে যে ভেসেলসগুলোর উপর মধ্যে ক্যালসিয়াম ডেপোজিশন হয়, মানে ওই বিজ্ঞাপন দেখলাম আর আমি খেয়ে নিতে, শরীরে প্রয়োজন নেই অথচ আমি খেয়ে নিলাম, একদম, মানে এর কোনো দরকার নেই, কেন খাবো? এক্সেস অফ এভরিথিং ইজ ব্যাড। অনেকে হয় না, মানে দেখে, এখন তো আবার ইউটিউব দেখে অনেকে ডাক্তার হয়ে গেছে,
ইউটিউব দেখো ডাক্তারি করছে, তো সেইগুলো একদম করবে না, একদমই নয়, ডাক্তারের কাছে যান, সেটাই বলছেন তো? তাই, তার মানে হাড়ের সমস্যা আপনি যেটা বলছেন, যে আরেকবার যদি এক কথায় বলে দিন যে কখন ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন আর কি কি অভ্যাস করা উচিত প্রতিনিয়ত ডেলি লাইফে, আপনি যদি একটু বলেন। আপনি যদি দেখেন যে আপনার সমস্যা নিরাময় হচ্ছে না, কোমরের সমস্যা, ব্যথার নিরাময় বা কোনো শরীরের ব্যথা নিরাময় হচ্ছে না, ইজ অ্যাডভাইসেবল টু গো টু আ ডক্টর। আপনি যান ডাক্তারের কাছে। আর খুব আপনার যদি নিজের হাড়কে সুস্থ রাখতে হয়, হ্যাভ আ গুড লাইফস্টাইল, হ্যাভ আ গুড ডায়েট অ্যান্ড কন্ট্রোল ইয়োর বডি ওয়েট, ইট উইল হেল্প ইউ আ লট। আর একটা বিষয় এখন ডাক্তারবাবু দেখতে পাই আমরা, যেহেতু মোবাইলটা আমাদের হাতের কাছে সবসময় থাকে, কেউ শুয়ে দেখছেন, কেউ বসে দেখছেন, মানে এই পশ্চারগত ভাবে, তো তাদেরও এই সমস্যাটা হয়। বাচ্চারা তো মোবাইল দেখতে দেখতে শুয়ে পড়লো, তো তাদের ক্ষেত্রে কি সমস্যাটা হবে? ওই যে মানে হাড়ের জন্য সমস্যা, পশ্চারের জন্য ব্যথা, অসময় মানে যেই সময়টা আমরা খেলার কথা ছিল সেই সময়টা হচ্ছে, এবং সে শুয়ে বসে কাটাচ্ছে। সে যে এক্সপোজারটা, যে আমাদের মাসেল, যে সময় মাসেল ডেভেলপমেন্ট করার কথা আমাদের, মাসেলের কাজ করা, ছুটে বেড়ানোর, সে শুধু শুয়ে থাকে, সে দুর্বলতা ডেভেলপ করবে। সে পরবর্তীকালে সেটা আবার মানে মানে যে যদি ভারী কিছু ওভার স্ট্রেনাস অ্যাক্টিভিটি হয়, সে অ্যাডজাস্ট করতে পারবে না। ডাক্তারবাবুর কাছে আমরা অনেক কিছুই জানলাম, আশা করি আপনারা উপকৃত হবেন। শরীরের সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের কাছে যান, চিকিৎসকের পরামর্শে ওষুধ খান। আমাদের লক্ষ্য হলো আপনাদের কিছু সমস্যার সমাধান করা, যেটা বাড়িতে বসেই আপনি করতে পারেন। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন।